স্বাগত প্রিয় দর্শক। আজ আমরা কেটিভি স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমরা কতিপয় খুলনার সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি। আমরা একটু পরিচয় করিয়ে দিই। আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় হাফিজুর রহমান হাফিজ ভাই। উনি একজন সঙ্গীতজ্ঞ খুলনার। তারপরে উপস্থিত আছেন উজ্জ্বল, আমরা উজ্জ্বল ঘোষ নামেই চিনি তাকে। উজ্জ্বল ঘোষ, তার আরো কিছু নাম আছে, সাংকেতিক নাম উজ্জ্বল অনুজ্জ্বল। তিনি কবিও বটে, আমরা সে বিষয়ে পরে কথা বলবো। তার পাশে আছেন আবৃত্তিকার সালমানুল মেহেদি মুকুট, আর এই পাশে আছে বাবলু বিশ্বাস, খুলনার বিশিষ্ট বংশীবাদক এবং চিত্রশিল্পী। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আর আমার পাশে রয়েছে স্কেউট পল, উনি একজন সঙ্গীতজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানে গানের প্রশিক্ষণ দিচ্ছেন এবং যথেষ্ট বাচ্চাদের নিয়ে কাজ করছেন। তো আর আমি তো মোহাম্মদ এনামুল হক বাচ্চু, এই সবাইকে নিয়ে আলোচনায় বসেছি, খুলনার একজন সাংস্কৃতিক কর্মী। বন্ধুরা, আমরা একটা বিষয় আমাদের ব্যানারে রয়েছে, যে দেখেন আমরা একটা স্পেসিফিক বিষয়ের উপর আলোচনা করব। সেটি হচ্ছে কি, সৃজনশীল প্রতিভা ও চর্চায় সৃজনশীল প্রতিভা ও চর্চাকে পেশাদারিত্বের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয়। যদিও এটি অনেক বড় ব্যাপার, আমরা আলোচনাটা আজ জাস্ট শুরু করলাম। এটা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রোগ্রামটা চলতে থাকবে, বিভিন্ন পরামর্শ আসতে থাকবে কেটিভির। এটি একটি নতুন আয়োজন। এখানে আমরা শুধু খুলনার আরো বিশিষ্ট জন যারা রয়েছে তারা আসবে, শুধু আমরা না, খুলনার বিশিষ্ট সাংস্কৃতিক জন যারা তারাও আসবেন। খুলনার বাইরের থেকেও অনেকে আসতে পারেন। আমরা অনলাইনে দেশের বাইরের থেকেও যারা সংস্কৃতির জন্য কাজ করছেন তাদেরকে যুক্ত করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আলোচনায় যেতে চাই। আমি প্রথমে হাফিজ ভাইয়ের কাছে যেতে চাই। হাফিজ ভাই, এই যে আজকের যে শিরোনাম আমাদের কেটিভির নতুন অনুষ্ঠান, সৃজনশীল প্রতিভা ও চর্চাকে পেশাদারিত্বের গন্তব্যে পৌঁছে দিতে চাই, এই বিষয়ে আমরা আলোচনা করব, সবাই মুক্ত আলোচনা। তো প্রথমে আমি আপনার কাছে যেতে চাই। বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আমি বলবো যে এটি নিয়ে এখন ভাবার সময় এসেছে, এবং কেউ কেউ তো অবশ্যই ভাবছে। আমরা হয়তো সামগ্রিকভাবে ভাবছি না, কিন্তু ব্যক্তিকেন্দ্রিকভাবে বা কেউ কেউ ছোট পরিসরে হোক বা বড় পরিসরে হোক অনেকেই ভাবছে। আর ভাবছে বলেই মাঝে মধ্যে আমরা হঠাৎ কাউকে ভাইরাল হতে দেখি। আজকের যে বিষয়টি, প্রতিপাদ্য বিষয়টি সৃজনশীল প্রতিভা। যদি আমরা সাংস্কৃতিক অঙ্গনের কথা বলি, তো সাংস্কৃতিক অঙ্গনের যেসব বিষয়গুলো আমরা সাধারণত চর্চা করে থাকি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেমন সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, এই ধরনের চিত্রাঙ্কন, যন্ত্রসঙ্গীত, অনেকগুলো বিষয় আছে। এটি আমরা যেটা দেখে আসছি আমাদের ছোটবেলা থেকে, এটি একটা পর্যায়ে হয়ে আসছে। কিন্তু আজকে আমরা আপনার সঙ্গে কাছে আবার আসবো, কিন্তু আপনি একদম টু দ্য পয়েন্টে আমাদের আসলে কি করণীয় এই বিষয়টা একটু বলবেন সংক্ষেপে, যদি একটু বলেন। সংক্ষেপে বলতে আসলে যেটাকে আমরা বলছি যে পেশাদারিত্ব করার জন্য একজন যিনি শিক্ষা দান করেন, ট্রেনার যিনি, তাকে আগে নিজের অবস্থানটা খুব ভালো করতে হবে। মানে প্রশিক্ষক হিসেবে তাকে অনেক দায় নিতে হবে, এবং তার যেটাকে আমরা বলি তার যে অবস্থানটা অনেক সুন্দর বা একটা দৃঢ় অবস্থান তৈরি করতে হবে, নিজে এক্সপার্ট হতে হবে। সেই নিজের যে শক্ত একটা অবস্থান যদি থাকে এবং সততা থাকে, তাহলে পেশাদারিত্বের ব্যাপারে সে নিজে যেমন পেশাদারিত্ব করতে পারবে, তেমনি যাদেরকে প্রশিক্ষণ দেবে তারাও
সেই ব্যাপারটির সঙ্গে সংশ্লিষ্ট হবে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো অন্য আরো একটি প্রশ্ন নিয়ে। আমি একটু মুকুট ভাইয়ের কাছে জানতে চাই। মুকুট ভাই, আপনি দীর্ঘদিন আবৃত্তি চর্চা করছেন। আসলে আবৃত্তি আমরা ভাবছি বিভিন্ন সময় যে আবৃত্তি আমরা শুনছি, আমরা গতানুগতিক মানে আবহমান কাল ধরে একটা জায়গা চলে আসছে, কিন্তু আমরা ধরেন সালমানুল মেহেদী মুকুট কি আবৃত্তি করেছে একটু খুঁজে দেখি তো, এরকম আমরা নেটে সার্চ দিয়ে দেখি না, কারণ আমরা কিন্তু প্রফেশনাল লেভেলে পৌঁছাতে পারছি না। অথচ আমরা কিন্তু XYZ এর আবৃত্তি আমরা নেটে সার্চ দিয়ে দেখছি। এটার কারণ কি? প্রত্যেকটা শিল্প মাধ্যম যেখান থেকে শুরু হয়, উৎপত্তি হয় যখন, এগুলোর পরম্পরা একটা অবস্থান তৈরি হয়। সেই অবস্থানের কথা যদি বলি, বাংলা আবৃত্তির বিষয়টা, বাংলা আবৃত্তির চর্চা হচ্ছে ব্যাপক সারা পৃথিবীর মধ্যে। জরিপে যেটা পাওয়া গিয়েছে, বাংলার আবৃত্তি সব থেকে বেশি কাজ হচ্ছে অন্যান্য ভাষাভাষী থেকেও। এদিক থেকে বাংলা এগিয়ে। কিন্তু আপনার যে প্রশ্নটা আছে যে সুনির্দিষ্ট কারো আবৃত্তি আমরা খুঁজে দেখছি, সেগুলো ভালো লাগছে, বা নতুন প্রজন্ম যারা তৈরি হচ্ছেন সেই জায়গাতে আমরা যেতে পারছি কিনা বা পেরেছি কিনা, এইটা খুবই কঠিন একটি বিষয় যে প্রশ্নটা করলেন। কারণ যখন কোনো শিল্প প্রতিষ্ঠা পায়, সেই সময়ে সেটা চোখে পড়ে না। শুধু শিল্প না, যে কোনো বিষয়, সাহিত্য বা যে কোনো শিল্প মাধ্যমের যে কাজগুলো ঘটে, এটার অবস্থানটা বোঝা যাবে আরো বেশ কিছু পরে হতে পারে। আমি কিন্তু সেটা বলছি না, আমরা রানিং টাইমের কথা বলছি। এই সময় আপনি একটা আবৃত্তি করছেন, এই সময় আপনি একটা গান করছেন, এই সময় আপনি একটা নাচ করছেন। হ্যাঁ, আমি সমসাময়িক জায়গায় আপনি থাকতে পারছেন। আমি তাহলে আরেকটু মানে ছোট জায়গায় পেছন দিকে আসি, মানে সংক্ষেপে আমরা। হ্যাঁ, আমি আরো পেছন দিকে আসি, তাহলে খুলনার অবস্থানটাই বলি। যেহেতু আমরা খুলনাতেই কাজ করছি, তো খুলনাকে যদি আমি সারা বাংলাদেশের সাথে মেলাতে যাই, তাহলে খুলনার ওই জায়গাটা, বাংলাদেশে এই মুহূর্তে যে প্রথিতযশা যে আবৃত্তি শিল্পীরা আছেন, আবৃত্তি করছেন, সব খুলনা থেকে গিয়েছেন। কিন্তু তার পরবর্তী প্রজন্মগুলো কিন্তু খুলনায় সেভাবে তৈরি হয়নি। তার পরবর্তীতে আমরা তাদের তিন পরম্পরাটা আপনারা ধরে রাখতে পারেন। ঠিক, দুইটা প্রজন্মের পরে আমরা, মানে এই মুহূর্তে যারা বাংলাদেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পী, তাদের দুই প্রজন্মের পরের প্রজন্মটা হচ্ছি আমরা। তো আমাদের এই জায়গায় যেই ভাঙা গড়াটা চলে, বিশেষ করে উন্নয়নশীল দেশ বলতে যেটা বুঝি আমরা, সেখানে হয়তো বাংলাদেশ পৌঁছাবার চেষ্টা করছে। কিন্তু এইরকম একটা সামাজিক প্রেক্ষাপটে শিল্প মাধ্যমকে প্রধান উপজীব্য হিসেবে নিয়ে পেশাদারিত্ব, যেটা এখানে একটা শব্দ আছে পেশাদারিত্ব মানে হচ্ছে আমার কাছে যেটা, সে পারফেকশন। এখন পারফেকশনের জায়গাতে তার পরবর্তী প্রজন্ম আমরা এখনো পর্যন্ত পৌঁছেছি সেরকম খুব বড় গলা করে বলতে পারছি না, কারণ এখানে অনেক রকমের কারণ থাকে। কারণটা আপনার কাছে আমরা পরে শুনবো, এটা আপনি কি কারণ সেটা আপনি আপনার কাছে রাখেন, একটু পরে আপনার কাছ থেকে শুনবো। ঠিক এই পয়েন্টে আপনার কাছে আসবো আমি। বাবলু ভাই বলেন। আচ্ছা, আপনি তো একজন যন্ত্রশিল্পী হিসেবে, বিশেষ করে বংশীবাদক হিসেবে এই শহরে ব্যাপক পরিচিত একজন মানুষ। প্রায় বিভিন্ন স্টেজে আপনাকে আমরা দেখতে পাই, বাঁশি বাজিয়ে আপনি আমাদেরকে মোহিত করে রাখেন। এর সাথে আপনার আরো একটা গুণ আছে, সেটা হচ্ছে আপনি একজন চিত্রশিল্পী। অনেক সেটে আপনার কাজ আমরা পেয়েছি, অনেক অনুষ্ঠানে। তো এই দুটো বিষয়ের সঙ্গে আপনি একই সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা বাঁশির কথা বলি। বাঁশি বাজিয়ে আপনার দিন যাপন, আপনার বাড়িতে বাজার করার টাকা জোগাড় করা যায় কিনা, বা সেটা কেন যাচ্ছে না, যদি না যায়, আর গেলে কেন যাচ্ছে, হ্যাঁ, সেই বিষয়টা একটু যদি খোলসা করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। তাহলে আমি এই প্রশ্নটা করার পরিপ্রেক্ষিতে আমি একটু গোড়ার দিকে যাই। হ্যাঁ, একটু সংক্ষেপে বলবেন। শর্টে। জি। এই দুটো জিনিসের সমাজের প্রয়োজনীয়তা আছে কিনা এই বিষয়ে একটু আমি কথা বলবো। জি প্লিজ। যদি একটা ছোট শিশু সবেমাত্র হয়তো বোঝা শিখছে, যখন কোনো মার্কেটে যাই, মানে আমি পেশাগত কথা বলতেছি, জি। তখন যে কোনো একটা ধরেন পোশাক শিল্পের কাছেই গেলাম, একটা দোকানে গেলাম, ওর কিন্তু একটা চয়েস আছে, একটা পছন্দ আছে, তখন সে একটা ছোট মানুষ যা করে এটা খুশি করে নেয়। যখন আস্তে আস্তে বড় হয় তখন তার একটা রুচিবোধ তৈরি হয়। এই রুচিবোধটা তৈরি করার জন্য এর ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করা উচিত বা করে আসছে,
এটা হচ্ছে একজন আর্টিস্ট সেই চোখটা খুলে দেয়। কিভাবে খুলে দেয়? মনে করেন এই রংটা, এই রংটা বিভিন্ন কালার হয়, লাল হয়, নীল হয়, আবার মিক্সিং কালার হয়। এই মিক্সিং কালার একটা নির্দিষ্ট জায়গায় এসে একটা পছন্দসই জিনিস তৈরি করে। এই তৈরি করাটা একজন মূলত আর্টিস্টের কাজ। একজন গ্রাফিক্সের ওই জিনিসটা মানে বাজারজাত করার মানে বিজ্ঞাপনের বিষয়টা, এই বিজ্ঞাপনটা তৈরি করে নিশ্চয়ই এর থেকে কিছু অর্থ উপার্জন হয়। এবং পোশাক শিল্প বাংলাদেশে এমন মনে হয় পৃথিবীর আহ 2-3 জনের ভিতরে রপ্তানিতে আমরা আছি। তাহলে যদি এইটা আমরা বেশি করে চর্চা না করি এবং ভালো চর্চা মানে যেটা গুরুত্ব সহকারে দেখা, তাহলে আমাদের পোশাক শিল্পটা আরো উন্নত হবে। যেমন হ্যান্ড প্রিন্ট, এমনি সাধারণ একটা পোশাক আর হাতের তৈরি বা হ্যান্ড প্রিন্টের একটা তৈরি পোশাকের দাম কিন্তু অনেক অনেক। এর থেকে আমরা বৈদেশিক মুনাফাও কিন্তু অর্জন করি। হ্যাঁ। তাহলে এটা সমাজে অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এটার সঙ্গে আপনার বাঁশি বাজানোকে আপনি কিভাবে কানেক্ট করছেন? এটা বলছি, তখন আমি এই আর্টের কাজ করতে করতে আমার মনের ভিতরে একটা ক্লান্তি বোধ আসে। তখন আমি নিজের আবার ফিরে এনার্জি আনার জন্য এই বাঁশিটাকে, মানে এটাকে আপনি পেশা হিসেবে দেখছেন না? পেশা হিসেবে দেখছি কখন একটা পর্যায়ে যে যখন আমারটা শুনে কেউ না তাই তো ভালো লাগছে, তাহলে আমাকে একটু শেখান। সরাসরি কথা বলি, আপনার বাঁশি বাজানো শুনে আপনাকে টাকা দিচ্ছে অথবা কোনো প্রোগ্রামে বাজানোর জন্য আপনাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাই তো পেশাদারিত্ব। অবশ্যই। যদি আপনি ভালো না বাজাতে পারতেন তাহলে তো আপনাকে ডাকতো না, তাহলে আরেকজনকে নিয়ে নিত। তো এই জায়গাটায় মানে আমাদের যে জায়গা, যে ঘাটতির জায়গায় আপনি কিন্তু কি করছেন যে পাশাপাশি আপনাকে আরো একটি কাজ করতে হচ্ছে। তো এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারছি না। এই জায়গাটা আমাদের কিছুটা ভাবতে হবে আসলে, যে একজন আমাদের পার্শ্ববর্তী দেশ বলি অথবা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখি, তারা যদি একটি ইনস্ট্রুমেন্ট বাজায়, তাদের যে সম্মান, তাদের যে আর্নিং, এটা মাথা খারাপ করার মতো একটা অবস্থা। ওই চর্চাটা তারা সব মানে উঁচু লেভেলে থেকে করে আসছে। সেজন্য তাদের নানান সিস্টেম আছে, রাষ্ট্রীয় সিস্টেম, তার পারিপার্শ্বিক সামাজিক সমস্ত কিছু আছে, সেটা আমাদের এই জায়গাটায় এখনো ঘাটতি আছে বলে মনে হয়। আচ্ছা, আপনার কাছে আমরা আবার আসবো আর আপনার বাঁশি শুনবো আজ আমরা। আচ্ছা, আমি এবার উজ্জ্বল ঘোষ আপনার কাছে একটু যেতে চাই। উজ্জ্বল ঘোষ, আপনি দীর্ঘদিন যাবৎ এই শহরে কাজ করছেন, সাংগঠনিক কাজও করছেন, শুধু একজন সঙ্গীত শিক্ষক না বা শিল্পী না, সাংগঠনিক কাজও করছেন। তো এই নানান বিষয় নিয়ে যে এই কাজ করতে করতে আপনার দীর্ঘ 30-35 বছরের একটা জার্নি, তো আপনার কি মনে হয়েছে যে আসলে আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি বা আমরা যে সাংস্কৃতিক চর্চা করছি, এটা আমাদের আসলে কোন দিকে যাওয়া উচিত? আজকের যে শিরোনাম পেশাদারিত্বের দিকে যেতে গেলে আমাদের কোন কোন বিষয় কি করণীয়? অনেক ধন্যবাদ এনামুল। আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে একটু সময় লাগে মূলত, কারণ এর সঙ্গে অনেকগুলো বিষয়ে তো যুক্ত। আবার দেখা যায় যে পরবর্তী একটা পার্টে গেলে দেখা যায় যে অনেক কথা বলাও যায় না, মনে থাকে না বা ধারাবাহিকতা থাকে না। তাও আমি আমার সংক্ষিপ্ত কথার মধ্যে আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যেমন আমাদের শিরোনাম আছে সৃজনশীল প্রতিভা ও চর্চাকে পেশাদারিত্বের গন্তব্যে পৌঁছে দিতে চাই। আমরা আসলে চাই অনেক কিছু, কিন্তু একটা কথা হচ্ছে প্রথম হচ্ছে সৃজনশীল। আমাদের সৃজনশীলটা বুঝতে হবে আসলে সৃজনশীল জিনিসটা কি। সৃজনশীল হচ্ছে যে আমার এই ভূমি থেকে যে সংস্কৃতির চর্চা, সেটাকেই যদি আমরা গ্রহণ করি তাহলে সেটা সৃজনশীল। এই ভূমি থেকে যে সঙ্গীত বলি বা আর্ট কালচার যেগুলো আছে সেগুলো আমাকে বলি, সেটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া বা দেশের বাইরেও মানুষের সঙ্গে পরিচয় ঘটানো, এটা আমাদের সৃজনশীল। আর একটা দেশের পার্সপেক্টিভে তাদের সৃজনশীল একটা জিনিস। পরবর্তী কথা হচ্ছে পেশাদারিত্বের জায়গাটা। এখন পেশাদারিত্বের বিষয়টা হলে এরকম হয় যে আমরা যারা সঙ্গীত শিক্ষক আছে আমরা জানি যে আমরা গানের ক্লাসে কোনো ছেলে মেয়ে আজকে আসেনি, 2 সপ্তাহ পরে আসলো, তাদের অভিভাবক এসে বলছে যে পরীক্ষা ছিল বা পড়াশোনা ছিল। আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই সঙ্গীতের এই মাধ্যমগুলোতে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে সেকেন্ডারিও সাবজেক্ট কেউ মনে করে না, তৃতীয় না, চতুর্থ বা পঞ্চম স্থানে মনে করে।
মানে যখনই- যদি সবকিছু করার পর হ্যাঁ, সময় থাকে, সময় অর্থ থাকে, অর্থ থাকে, তাহলে এটা তারা করতে পারে। যেমন দেখা যাচ্ছে যে কোচিং সেন্টারে বা বাসার টিউটরকে, আমাদের খুলনার পার্সপেক্টিভে বলছি, যে 5,000 10,000 টাকা দিয়ে টিচার রাখছে, বা কারোর পিছনে দেখা যাচ্ছে 25,000 টাকা ক্লাস 10-এ পরে একটা ছাত্রছাত্রী খরচ করছে, ঠিক আছে। আমাদের এখানে যদি কোনো স্কুলে 500 টাকা বেতন হয়, অভিভাবক চেষ্টা করে আরো 200 টাকা কমানোর। তাহলে মানসিকতাটা বুঝতে হবে, আমাদের চর্চার ভিত্তিতে মানসিকতাটা বুঝতে হবে। এইটা যখন ঘটে, তখন আমরা যারা শিক্ষক আছি, আমরা হয়তো এই পেশাটাকে গ্রহণ করেছি, আমাদের অন্য কিছু করার নেই, সেখানে আমরা আমাদের দায় আমাদের করতে হবে, এটাকে আমি ছাড়তে পারি না, আমরা করি। কিন্তু আমাদের ভিতরে অনেক ক্ষোভ আছে, আমাদের এই পেশা ছাড়া এখন আপাতত এই বয়সে আর কোনো উপায় নেই, আমরা অন্য কিছু করতে পারবো না। তখন আমি একজন সঙ্গীত শিক্ষক, আমি যদি ঘর ভাড়াও নিতে চাই, বাড়িওয়ালা যদি শুনে যে কি করেন আপনি, ও গান শিখান, না ভাই আমার একটু সমস্যা আছে, আমাকে ঘর মানে ভাড়া এটা দেবে। কেন বলছে যে আপনি আপনার ইনকাম কম, হ্যাঁ, এই কারণে? না, ইনকাম কেন, আমার ইনকাম কম সে জানে না, আমার পেশাটা নিয়ে, আমার এই পেশায় সে মনে করে যে আমি এটা কোনো প্রফেশন হতে পারে না, এরকম এটা একটা পয়েন্ট। এটা একটা পয়েন্ট, যে আমাদের দেশে, আমাদের এই পার্সপেক্টিভ, এই সময়ে, এই সমাজে হ্যাঁ, গান বাজনা সংস্কৃতি চর্চা কোনো পেশা হতে পারে, এটা মানুষের মাথায় নেই। মাথায় নেই। শুধু তাই নয়, আমি তো অন্যভাবেও যদি বলি, যে একটা ছেলে যদি বিয়ের জন্য তার পাত্রী খুঁজতে যায়, যদি পেশা শুনে যে গানের শিক্ষক, সে মেয়ে পাবে কিনা আমার সন্দেহ। আচ্ছা, আপনি এই কথাগুলো বললেন, আমরা বুঝলাম যে সবই, কিন্তু আপনার সাজেশন কি যে আমরা এখান থেকে উত্তরণ করতে পারি? এক কথায় যদি বলেন। আমাদের এক কথায় তো যাই হোক, বলেন। হয় না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ। পেশাদারিত্বের জায়গায় আনতে গেলে একজন শিল্পীকে অবশ্যই তার সাধনার স্তরে এমন জায়গায় পৌঁছাতে হবে, যেটা মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাকে শ্রবণ করবে। সারা পৃথিবীতে আমরা যদি তাকাই, যারা অন্তত পেশাদারিত্বের জায়গায় যে তারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, তাদের প্রত্যেকের কোয়ালিটি হচ্ছে কি সেই ক্লাস, সেই মার্গের। আর যদি বলে আমাদের কেন সেটা হচ্ছে না, যদি এরকম কোশ্চেন জায়গায় আসি আমরা, হচ্ছে না তার কারণেই যে মুকুট ভাই বলেছিল, যে ধরতে চেষ্টা করেছিল, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের এই সঙ্গীতের বা আর্ট কালচারের আমাদের দীর্ঘদিন ধরে কোনো পরম্পরা নেই, আমাদের নির্দিষ্ট কোনো ঘরানা নেই, ঠিক আছে। আমরা ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে চলি। এই যে ঘরানাটা নেই আমাদের, এই ঘরানাটা নাই কেন সেটা বলেন। আমাদের এই ঘরানাটা নেই এই কারণে, যেমন খুলনার কথা যদি আমরা বলি, যে একটা সময় ছিল সন্দীপনের কথা, আরো ব্যাপক আলোচনা, সেখানে সাধন সরকারের মতো মানুষ ছিলেন, তাদের ওস্তাদ ছিলেন মুন্সি রইসুদ্দিন, ঠিক আছে। এখানে শামসুদ্দিন স্যার ছিলেন, কালীপদ স্যার ছিলেন, আলিয়াবাদ স্যার ছিলেন, ঠিক আছে। আমার নিজের বাবা ছিলেন মানে এর পরবর্তীতে যারা আসছেন, তারা আসলে শুধুমাত্র মানে গান শিখিয়ে কিছু বাজার করতে হবে, হ্যাঁ, এই জায়গায়। যেমন আজকে হাফিজ ভাই স্টুডিওতে উপস্থিত, হাফিজ ভাইয়ের ভিতরে পরম্পরা বলতে হচ্ছে হাফিজ ভাই শামসুদ্দিন স্যারের স্টুডেন্ট ছিলেন, এই একটা ব্যাপার। আমি যেমন ব্যক্তিগতভাবে পারিবারিক সূত্রে কিছু গান বাজনা পেয়েছি, আমাদের উৎপলদা আছে পারিবারিক সূত্রে গান বাজনা পেয়েছে, তার বাবার সূত্রে আমি নিজে পেয়েছি। আমি নিজে পরবর্তী টাইমে গান বাজনার কি বলে যে .2 আমি কলকাতায় যাওয়ার আমার একটা সুযোগ হয়েছিল। কলকাতায় আমি সেখানে কিছু মানুষের সান্নিধ্যে আসছিলাম, কিছুদিন গান বাজনা সেখানে চর্চার দেখেছি বা শিখেছি, সেখান থেকে আমি কিছু চেষ্টা করেছি সেই চর্চার ভিতরে। আচ্ছা, যাই হোক, আমরা একটা মোটামুটি একটা অ্যান্সার আপনার কাছ থেকে পেলাম। এই বিষয়ে আমরা পূর্বেই বলেছি যে আমাদের এই আলোচনাটা ধারাবাহিকভাবে চলবে, এটি আজ প্রথম অনুষ্ঠান। আমরা জাস্ট আজকে শুধু পয়েন্টগুলো উঠাচ্ছি, আমরা এরপরে আরো হাজারো পয়েন্ট আসবে, হাজারো বিষয় আমরা আলোচনা করব। আমি একটু উৎপল কর্মকার কাছে যেতে চাই। উৎপল, আপনি দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে জড়িত আছেন। উজ্জ্বলদা বলছিলেন যে আপনি পারিবারিকভাবে এই চর্চার সঙ্গে যুক্ত হয়েছেন, এখন সেটা আমরা জানি, কিন্তু সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে অসংখ্য বাচ্চা কাচ্চা নিয়ে আপনার কাজ। তারা জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় যাচ্ছে, কেউ কৃতকার্য হচ্ছে, কেউ কৃতকার্য হচ্ছে না। এটা একটা সংস্কৃতি। হ্যাঁ, এই সংস্কৃতি চর্চার মধ্যে একটা সংস্কৃতি হচ্ছে প্রতিযোগিতা, হ্যাঁ, অথবা
আমাদের অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম করা। তো এই জায়গায় আমাদের কাছে আপনার এই কাজ করতে করতে কি আপনার কাছে মনে হয় যে এইটা কি আসলে আমরা পেশাদারিত্বের জায়গায় দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবং কতজন স্টুডেন্ট আলটিমেটলি শেষ পর্যন্ত থাকছে, এই ওয়েটা কি আমাদের ঠিক আছে কিনা? নাকি উজ্জ্বল ঘোষ যেটি বললেন যে আমাদের চর্চার মানটাকে বৈশ্বিক লেভেলে নিয়ে যেতে হবে, সেটা করব, নাকি আমরা যেভাবে আমরা খুলনায় টুকটাক করে গান বাদ্য শিখছি সেই জায়গায় কি আমরা সীমাবদ্ধ থাকবো কিনা একটু বলেন। ধন্যবাদ বন্ধুবার, বাচ্চা উপস্থিত সবাই, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একজন দিকপাল। আসলে আমার যেটা মনে হয়, আমরা ছোট থেকেই গান বাজনার একটা চর্চা শুরু করে থাকি, কিন্তু আমরা দেখতে পারি যে ধারাবাহিকের ব্যাপারটা আমাদের একটু ঘাটতি রয়েছে। যেমন একটা বাচ্চা কেন গান শিখবে, কিন্তু আর আমাদের আর একটা আমি বিষয় মনে করি, সেটা হচ্ছে যে আমরা যারা প্রশিক্ষণ দিয়ে থাকি খুলনা বা বিভিন্ন জায়গায়, আমাদের মনে হয় নিজেদেরই একটি ঘাটতি রয়েছে যে আমরা তাদের অভিভাবকদের ওইভাবে বুঝাতে পারি না বা করতে পারি না যে এটাও একটা সংস্কৃতি, এমন একটা ধারা যে 16টা কলার এটা শ্রেষ্ঠ একটা কলা সঙ্গীত। কিন্তু এই যে শ্রেষ্ঠ কলা, এইটাই অনেকেই কিন্তু আমরা বুঝাতে পারি না বা জানে না। অনেকে ছোটবেলা থেকে 2 বছর 3 বছর শেখার পরে স্টপ হয়ে যায়। আর এই যে ধারাবাহিকতাটা, এইটা শুধু আমাদের তো করতে হবে না, আমাদের পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। আমাদের একটা বাচ্চা কেন এইটাকে ধরে রাখবে, এই যে ব্যাকগ্রাউন্ডে, যেমন আমাদের শিক্ষা খাতে যদি শিক্ষা সিলেবাসে পড়াশোনার পাশাপাশি আমরা এই প্রতিভা, কারণ এইটা একটা আমরা দেখি যে চাকরির ক্ষেত্রেও বিশেষ অভিজ্ঞতা চাই, অনেক ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতাগুলো চাই। আর এই অভিজ্ঞতার ক্ষেত্রে বা এই ক্যাডেটে ভর্তি বা পড়াশোনার বিভিন্ন এমন পর্যায়ে যায় যে মার্ক সমান থাকলে অনেক সময় এই অভিজ্ঞতা নিয়ে তাদেরকে একটু এগিয়ে নিতে পারে। কিন্তু আমরা এইটাকে আসলে বোঝাতে পারি না। যেমন আমাদের সঙ্গীত বিদ্যালয়, মহাবিদ্যালয়, এই যে ধারাবাহিক যে এইটা, এরকম আমাদের যদি সিলেবাসে যদি এরকম একটা থাকতো যে না সঙ্গীতের একটা মার্ক থাকবে, হ্যাঁ, তাহলে হবে কি অনেকে যে 2 বছর 5 বছর শেখার পরে তারপরে আগ্রহটা হারায় ফেলে, তার মানে ওই পর্যন্ত আর তো যায় না, এটা ব্রেক হয়ে যায়। তারপর থেকে কিন্তু আমরা আপনার এই কথার সঙ্গে আমি একটু একটা বিষয় যুক্ত করি যে আপনারা সবাই জানেন যে এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, সেখানে কিন্তু সঙ্গীত কলা, নৃত্যকলা, নাট্যকলা সবকিছুই আছে। তাহলে আরো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো চালু আছে। হ্যাঁ, তাহলে যেহেতু আপনি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এটি আছে, তাহলে আমাদের গোড়ায় একেবারে প্রথমে প্রাইমারি লেভেল থেকে এটা কেন থাকছে না? তাহলে ওইখানে যারা যাবে তারা কোথা থেকে শিখবে? হ্যাঁ, এইটাই মূল বিষয় কিন্তু আসলে, যে এই জন্য আমাদের একটা ওইভাবে প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে ওইভাবে, যেমন আমাদের কিছু এটা কি আপনার কাছে মনে হয় যে এটি কি রাষ্ট্রের কাছে এটা কি আমাদের চাওয়া আছে? অবশ্যই অবশ্যই রাষ্ট্র, কারণ আমাদের তো এই ব্যাকআপটা দিবে তো রাষ্ট্র দিবে, কারণ আমরা আমাদের গণ্ডি থেকে আমরা প্রাইভেট ভাবে কিছু সংস্থা আছে, হ্যাঁ, যেমন ধ্রুব পরিষদ আছে, এরকম সাংস্কৃতিক পরিষদ, এই পরিষদগুলো যদিও আমরা ব্যয় করি, যেমন শিল্পকলা আছে, হ্যাঁ, আমাদের শিশু একাডেমি আছে, মানে সরকার যেভাবে আমরা যাই না, শিল্পকলা থেকেও যদি এভাবে একটা হয় যে আমাদের সবাইকে নিয়ে একটা পরীক্ষা, তো প্রতি বছর যেমন বাৎসরিক পরীক্ষা হয়, এই যে ছেলে মেয়েরা লেখাপড়া একটা গতি থাকে এই জন্য যে প্রতিটা ক্লাসে তার 3 বার পরীক্ষা দিত। আমাদের সঙ্গীত লাইনে কিন্তু এই জিনিসটা খুবই কম। আমরা যদি এইভাবে মাঠ পর্যায় থেকে আমরা জেলা থেকে উপজেলা থেকে বিভাগ, এইভাবে এই ধারাবাহিকতার যদি আমরা একটা চেইন পাই, তাহলে সে একজন, আমরা 10 জন যদি এইখান থেকে তৈরি করতে পারি যে না আমার জেলা থেকে আজকের এই সার্টিফিকেটটা সমগ্র বাংলাদেশের ভিতরে একটা সার্টিফিকেটটার মূল্য আছে, এই আছে, এইটা নিয়ে ও বিভাগে যাবে, বিভাগ থেকে এসে যাবে, তাহলে কিন্তু ওই গড়ে যায় ওইটা একই কথা, যে আমরা শুরু থেকেই যদি সিলেবাসে আমরা সঙ্গীতটাকে, কারণ সঙ্গীতে শুধু একটা না, সব মাধ্যম রয়েছে, সাংস্কৃতিক আর্ট রয়েছে, গান, নৃত্য, আবৃত্তি, প্রতিটা শাখায় যদি আমরা একটা মার্কেট ব্যবস্থা করি যে না এর পাশাপাশি, এটা আপনি সোজা কথা হচ্ছে আমাদের মানে
যে একাডেমিক শিক্ষার যে সিলেবাস, এই সিলেবাসে প্রথম থেকে এটা চালু। ওকে, ধন্যবাদ হাফিজ ভাই। আপনার কাছে আমি এই বিষয়ে ধারাবাহিক ভাবে আসছি। আমাদের কিন্তু অনেক কথা আছে, এক অনুষ্ঠানে কিন্তু আমাদের কথা বলে শেষ হবে না। হ্যাঁ, এখন আমি একটু আগে বলছিলাম যে আমাদের উচ্চ শিক্ষায় সঙ্গীত কলা, নৃত্যকলা, চিত্রকলা, তারপরে নানান নাট্যকলা সবকিছুই আছে। প্রথম থেকে এটা নেই, এটা আমার কাছে একটা ঘাটতি মনে হয়েছে। এ বিষয়ে আমি মনে করি যে সবাই আমরা একমত যে আমরা এই জায়গায় রাষ্ট্র গভীরভাবে মনোযোগ দিবে। এখন একটা বিষয় আমি বলি যে আমার কাছে মনে হয়েছে, আমি একজন এই 6 জনের মধ্যে আমিও তো একটু আলোচনা করতে পারি, বা আমার কিছু পয়েন্ট আছে, পয়েন্ট অফ ভিউ, সেই জায়গাটা আমি একটু বলতে চাই হাউজে যে দেখেন, আমাদের রাষ্ট্র এই বিষয়টাকে কিন্তু ভাবেন না, নাকি তারা বোঝেন না, অথবা তারা কি এটাকে অ্যাভয়েড করতে চান যে এই যে কালচারটা, সংস্কৃতি চর্চা, সৃজনশীলতা, সৃজনশীল বুদ্ধি চর্চা বা সাংস্কৃতিক চর্চা, এটা করে এটাকে এক্সপোর্ট করা সম্ভব। এক্সপোর্ট কিভাবে? এটা গার্মেন্টস এক্সপোর্টের মতো না। আমার গানটি আমেরিকাতে বসে একজন সার্চ দিয়ে দেখবে, তাহলে রেভিনিউটা কিন্তু আমার বাংলাদেশে আসবে। হ্যাঁ, এটা সারা পৃথিবীতে হচ্ছে। এটা আমরা যখন আমেরিকার গান শুনছি, আমরা যখন ভারতের গান শুনছি, আমরা যখন চায়নার মানে অ্যাক্রোবেটিক্স দেখছি, আমার কিন্তু একটা রেভিনিউ তারা পাচ্ছে। তাহলে আমি কেন বৈদেশিক রেভিনিউ আনতে পারবো না? তাহলে আমাদের এই জায়গাটায় রাষ্ট্রের ভাবনাটা কিভাবে, কতটুকু, কিরকম হওয়া উচিত, মানে তারা কিভাবে এটাকে এক্সপোর্ট করতে পারে? রাষ্ট্রের একটা ভাবনা প্রথম থেকে ছিল, এখনো আছে। আমরা যেটা দেখতে পাই, যেটা আপনি বললেন যে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি আছে, এখন সেটা কয়েকটা মাত্র বাংলাদেশ ইউনিভার্সিটিতে সঙ্গীতের বিষয়গুলো আছে, কিন্তু আমরা একেবারে রুট লেভেল পর্যন্ত শিক্ষাঙ্গনে, যে কথাটা উৎপলদাও বললো, যে শিক্ষাঙ্গনে কিন্তু এই বিস্তারটা নেই, আর এই চর্চাটা ওইভাবে বাধ্যবাধকতাটা নেই। কিছু মার্কের বিষয় পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টতা নেই, যেটা প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকা সম্ভব। এটা একটা ব্যাপার। আমরা যারা করছি একান্তই মনের তাগিদে, ভালো লাগা থেকে, ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে, বা একটি গ্রাম বা একটি পাড়া বা একটি শহর কেন্দ্রিক আমরা একটা গোষ্ঠী, নির্দিষ্ট সংখ্যক লোকজন এটিকে চর্চা করছি, সেটাও মান উন্নয়নটা হচ্ছে না। কারণ যে বিষয়টি রাষ্ট্রীয়ভাবে আরো বেশি পৃষ্ঠপোষকতার প্রয়োজন ছিল বা থাকলেও সেটির আসলে কার্যকারিতা খুব কম। আমার যেটা একটু সমন্বয়ের অভাব আছে, এবং এই দিকটাতে অনেক টাকা পয়সায় সরকার এখানে বাজেট দিচ্ছে, একটা সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে। আমি বলবো যে এই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে যারা জড়িত থাকেন সরকারের, তারা, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা জেলাতে বা বিভাগে কিছু লোকজনের কাছে এগুলো কুক্ষিগত হয়েছে। কিছু সুবিধাভোগী লোকজন এই অর্থটাকে নিয়ে, যারা এই মন থেকে কাজটা করছে না বা অদক্ষ, তারা এটাকে নষ্ট করে নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু হচ্ছে, আর যারা প্রকৃতপক্ষে করতে চাচ্ছে তাদের সঙ্গে সমন্বয়টা হচ্ছে না। সামগ্রিক বিষয়টা নিয়ে যদি আমরা ভাবি যে আসলে এক্সপার্ট তৈরি হওয়াটা খুব দরকার, এবং সততা এবং একটা মননশীলতা, যেটা সৃজনশীলতা আজকে বলা হচ্ছে, সেই সৃজনশীলতা যদি সত্যিকারের অর্থে প্রত্যেকটা নাগরিকের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে এই চর্চাটা দিন দিন আরো আপডেট হবে। কারণ এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন সারা পৃথিবীতে আমি যদি কোনো একটা কিছু করি, সেটা সহজে অনলাইনে, যে আমরা যেটা করছি এটাই কেউ না কেউ দেখে, এবং অনেকে দেখতে পারবে, শুধু আমার দেশে না, সারা পৃথিবীতেই দেখতে পারবে। এরকম একটি বিষয় সহজ হয়ে গেছে, যেটা একসময় ছিল না। আমার মনে হয় যে এখন শুধুমাত্র যারা আমরা চর্চা করছি, শিক্ষক এবং শিক্ষার্থী, সবাইকে যদি নিজের অবস্থানটাকে আরো সুন্দর করতে পারে, এটা মোহনীয় পর্যায়ে যেতে পারে, যেটা উজ্জ্বলদা বললেন যে এমন একটি পার্টিসিপেশন হবে, এমন একটি মানে প্রচার বিষয়টা থাকবে, নিজের যে অংশগ্রহণটা বা নিজের যে যেটাকে বলি আমরা দক্ষতা, সেটাকে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কি আরো সুবিধা। যদি মানুষের ভালো লাগে বিষয়টা, আমাদেরকে ভালো লাগানোর মতো তৈরি তো হতে হবে। অনেকটা যোগ করে, আসলে আমরা একা করে কথা বলছি তো,
আমার গল্পের মতো আমরা সবাই করে বিষয়টা ঢুকে যাই আমরা। আমি আপনাদেরকে একটু ঢাকার দিকে নজর দিতে বলছি। আপনারা খেয়াল করবেন যেদিন থেকে ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশন আরম্ভ করলো প্রোগ্রাম, খেয়াল করবেন কি বেঙ্গল ফাউন্ডেশনের স্টুডিয়ামে বিভিন্ন ওস্তাদের প্রোগ্রাম আর দেখানোর পাশাপাশি যে কাজটা করলো যে প্রশিক্ষণের ব্যবস্থা, ঠিক আছে। এবং এই প্রশিক্ষণ কারণে এখন ঢাকায় একটা সেটই আছে বড়, যে একটা ভালো তবলা বাদক পাওয়া যায়, ভালো সিতারিস্ট পাওয়া যায়, শরৎ বাদক পাওয়া যায়, বংশী বাদক পাওয়া যায়, ভালো ভোকালিস্ট পাওয়া যায়, মানে যে ধ্রুপদ ধামার পর্যন্ত পাচ্ছে। এবং তারা প্রোগ্রাম করছে, নিজেদেরকে প্রচার করছে, সেই মানের জায়গায় চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম পরম্পরাটা, মানে তারা যে জিনিসটা শিখছে, যে জিনিসটা শিখছে সেটা মানুষের কাছে প্রেজেন্ট করছে। যার কারণে হলো কি একটা জ্ঞান তারুণ্যের একটা জোয়ার কিন্তু ঢাকা শহরে চলছে। আরেকটা বিষয় দেখেন, মানে প্রফেশনালিজমের যে কথাটা বলছে সেটা কিন্তু ঢাকাতে যথেষ্ট বিস্তার করেছে। একটা প্রবলেম হয়ে গেছে যে আমার অনেকের সাথে কথা হয় ঢাকার যারা বেঙ্গলের প্রশিক্ষণ নিয়েছে বা পাশাপাশি অন্য জায়গায় প্রশিক্ষণ নেয়, দেশের বাইরে প্রশিক্ষণ নেয়, এরকম অনেকে শিক্ষণ করেছে। মজাটা হচ্ছে কি এখানে আমরা প্রাচীন কোনটি যারা বয়স্ক তাদের অনেক সমস্যা হচ্ছে। এই কারণে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে নতুনের কোনো যদি আলো ঢোকে তাহলে কিন্তু পুরাতন একটু মার খায়, অন্ধকার একটু মার খায়। সেখানে আমাদের খুলনার অবস্থানের জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের, আমি নাম বলতে চাচ্ছি না বা কেউ অন্যভাবে নেবে না বিষয়গুলো, বিষয়টা এরকম হচ্ছে যে আমরা কেউ পারিবারিক ভাবে এই শিক্ষার ভিতর দেশে পরবর্তীতে নিজেকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছি, সেটা অন্যরকম। হাফিজ ভাই আছে, তার একটা বড় পড়া আছে, তার এই অঞ্চলের নাম করা যারা অবস্থান ছিলেন তার কাছে কারণ তারা তালিম নিয়েছেন। মুকুল ভাইও আমাদের মতিন ভাইয়ের কাছে ছিলেন, তালিম নিয়েছেন। আমার কথা এ বাদে অসংখ্য শিক্ষক আছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা রেখে বলছি, এরকম অনেকে কিন্তু পরম্পরাটা নেই, পরম্পরাটা নেই। তারা নিজেদের চেষ্টায় নিজেদের মতো করে সঙ্গীত চর্চা করেছেন, সেইটা তাদের মতো করে তারা নিবেদিত ভাবে দিচ্ছে। কিন্তু এর বাইরে কিন্তু সঙ্গীত অনেক উপরে উঠে গেছে, অনেক বিস্তার লাভ করছে, তার কিন্তু অনেক চোরা গলি আছে, লক্ষ্য করেছি। এই যে জায়গাগুলো আমরা সব ঠিক আছে, এটা আরো গভীর ব্যাপার, আরো ব্যাপার। উত্তর আমি যেটা বলছিলেন, যে প্রথম বলছিল সেটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের যে শিক্ষাগুলো আছে, এটা আমরা একটু টাচ করে আসি, ভালো হবে। সেটা বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, যেখানে সেখানে নাট্যকলা থাকবে, সঙ্গীত থাকবে, সমস্ত কিছুই থাকবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যাওয়ার জন্য তার একটা ধারাবাহিকতা আছে, সেইটা ধারাবাহিকতা হচ্ছে। হ্যাঁ, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি জানি 98-এ শিক্ষক হিসাবে আসলে অসিত রায় কোথা থেকে গান শিখে আসছে, ওপার থেকে গান শিখে আসছে অসিত রায় শিক্ষক হল। তাহলে অসিত রায়ের যে ধারণা, এখান থেকে আমরা যদি ওর কাছাকাছি শিক্ষা দিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টটা পাঠাতে পারতাম, তার জন্য সুবিধা হতো। কিন্তু এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মানে না, এটা হয় কি, ওই যে বললাম না যে আমাদের আসলে চিন্তার জায়গাটা খন্ড 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 চিন্তা, মানে সমন্বয়হীনতায়। আচ্ছা, আমরা এ বিষয়ে আরো আলোচনা করবো, আমাদের এক অনুষ্ঠান আলোচনা শেষ হবে না। বাবু ভাই, আমরা বাঁশি দিয়ে আপনার অনুষ্ঠান শেষ করবো, আপনার বাঁশি শুনতে শুনতে। তো আপনি তো চিত্রশিল্পীর সঙ্গে জড়িত, তো এই শহরে যারা চিত্রশিল্প নিয়ে কাজ করেন, তারা শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে মনে হয় যে যারা কেউ যদি এইটাকে নিয়ে মানে ডেডিকেটেড হয়ে কাজ করতে চায়, তাহলে আলটিমেটলি তার সাইনবোর্ডের দোকান অথবা তার কোনো ইভেন্টের সাথে কোনো অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে এসব জড়িত হতে পারে, একাডেমির সঙ্গে জড়িত হতে পারে। এটা আপনার মনে কি হয় যে এটা কি আসলে ঠিক হচ্ছে, নাকি আরো খুব ভালো কিছু আশা করে? এখন বিষয় আছে, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেক অনেক কিছু অগোছানো আছে। ওই যে বললাম, ডিজিটাল আসার কারণে আমাদের এই আমরা যারা কমার্শিয়াল লাইনে আছি, এদের একটু সমস্যা আছে। এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, কিন্তু চিত্রকলাটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সবসময় চলমান।
অবশ্যই সব সময় চলমান, যার জন্য বাংলাদেশের চিত্রশিল্পীরা কিন্তু মানে ইন্টারন্যাশনাল মানের অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আপনার শিল্পী জয়নুল আবেদিনকে পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক চেনেন না এমন রাষ্ট্রনায়ক পৃথিবীতে নেই। হ্যাঁ, তার সমসাময়িক ওই সময়, কিন্তু ওই সময় আমাদের দেশের একজন রাষ্ট্রনায়ক লন্ডনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন তাকে বলা হলো, ও তুমি জয়নুলের দেশের মানুষ। হ্যাঁ, তার মানে দেখেন, যেহেতু চিত্র শিল্পটা পড়াশোনার সঙ্গে সবসময় প্রথম থেকেই আছে, যার জন্য ওর কিন্তু একটা ব্যাপক প্রসারতা এসেছে। যেহেতু আমাদের চিত্রশিল্পের একটা ধারাবাহিকতা আছে পড়াশোনার সঙ্গে, যার জন্য ওই হাইটটা তারা পেয়ে গেছে। এবং বড় বড় ভাস্কর্য শিল্পী তৈরি হচ্ছে, বড় বড় যা আমাদের অন্য সাবজেক্ট গুলোকে যারা এরকম ভাবে ভাবা হয়নি বিধায় আমরা ওই জিনিসটা পাইনি, তাই না? তো সেই জায়গায় আমি মনে করি যে আপনারা সেদিক দিয়ে কিছু হলেও সৌভাগ্যবান নাকি? না, কিছু কিছু আর্টের বিষয়ে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, অনেকে এটারে গ্রহণ করতে চায় না। আমি এই জায়গা থেকে একটু কিছু বলতে চাই। বলেন। সবাই কিন্তু গ্রহণ করছে, অথচ অস্বীকার করে, কিন্তু শিশুদেরকে শিখতে দেয় না। ওগুলো করা যাবে, এই ছবি আঁকা যাবে না, কিন্তু সেই দৃষ্টিকোণটা আলাদা জিনিস, সেটা অন্য বিষয়, আমরা ওইদিকে যাবই না। এটা বিষয় আছে, কিন্তু এটা প্রয়োজন আছে। এই জন্য বলছি যে একটা রংকে মানে চিনানোর জন্য একজন আর্টিস্ট অবশ্যই দরকার। আমার এই রংটা কালো রং, এই রংটা লাল রং, এটা মানে ধূসর রং, এই রংটা যদি না চেনে সেটা ভালো মন্দ বুঝবে না তো। কিন্তু সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি, শিশুদেরকে তো ছবি আঁকতে দেওয়া হয় না। আচ্ছা, সেটা আমরা মানে যেহেতু মানে প্রশিক্ষণের জায়গা বলা যায়, কিন্তু রাষ্ট্র চিত্রকলাকে মেনে নিয়েছে ভালোভাবেই এবং চলছে। এটি নিয়ে আমাদের ভাবনা নেই। চিত্রশিল্পী কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশে, এবং বড় বড় এক্সিবিশনের ব্যবস্থা হচ্ছে, এবং বাংলাদেশের এমন যতগুলো শিল্পকলা একাডেমি নতুন ভবন তৈরি হচ্ছে, সমস্ত জায়গায় চিত্রশালা আছে। হ্যাঁ, সো এটা নিয়ে আমরা আশাবাদী, কিন্তু আমরা অন্যান্য বিষয় নিয়ে এতটা আশাবাদী আসলে হতে পারছি না এখনো, যেহেতু রাষ্ট্র এই বিষয়টাকে আরো পরিশীলিত ভাবে, তারা কিন্তু তাদের বাজেট আছে, তাদের মানে বল আছে, তাদের ব্যবস্থাপনা আছে, সবকিছু আছে, কিন্তু এটাকে সমন্বিত ভাবে উপস্থাপন করা যাচ্ছে না। এইটাই, আমরা আলোচনা করব। জি, ধন্যবাদ মুকুট ভাই। আপনি একটা জায়গায় এসে থেমে গিয়েছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম, আপনি ওই কথাটা একটু শেষ করেন। যে ছিলাম কারণটা, মানে খুলনা থেকে তার পরবর্তী প্রজন্মগুলো কেন বাংলাদেশের মানে এমন একটা জায়গায় যেতে পারছে না, যেটা আবৃত্তি শিল্পীর নামটা, যেটা নামের জায়গাটাতে, সেখানটাতে হ্যাঁ, ওই যে যেখানে আমি শুরু করেছিলাম যে পরম্পরার জায়গাটা, পরম্পরাটা কি করে, যেমন এডুকেশন সিস্টেমে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেগুলো গ্রহণীয় হয়েছে, যেমন একাডেমিক লেখাপড়ার পরে একটা শিশুর বা একটা ছেলে বা একটা মেয়ের একটা গোল থাকে, গন্তব্য থাকে, যে আমি ডক্টর হব, আমি মানে অধ্যাপনার সাথে যুক্ত হব, বা আমি প্রকৌশলী হব। এইরকম কোনো গোল পরম্পরা না থাকার জন্যেই এই আবৃত্তির সেক্টরটাতে এই জন্যই পিছিয়ে আছে অন্যান্য শিল্প মাধ্যম থেকে, সঙ্গীত বা নৃত্য বা চিত্রকলা, এগুলো থেকে আবৃত্তি এই জন্য একটু পিছিয়ে। আর এই জায়গাতে পেশাদার হিসেবে তৈরি হওয়া অন্যান্য শিল্প মাধ্যম থেকে ওই একই কারণে পিছিয়ে। একজন সঙ্গীত শিল্পী যখন চিন্তা করেন এটাকে উনি পেশা হিসেবে নেবেন জীবন যাপন করার জন্য, এবং পেশা বলতে আমরা ওখান থেকে অর্থ উপার্জনের একটা বিষয় প্রথমেই চলে আসে সামনে, কারণ একজন মানুষকে বেঁচে থাকতে গেলে তাকে খেতে হবে, সামাজিকভাবে সম্মানের জায়গায় থাকতে হবে। তো অন্যান্য পেশার সাথে এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটা অংশ। এখন রাষ্ট্র এটাকে ওই পর্যায়ে ভাবছে কিনা সেটা রাষ্ট্রই বলতে পারবে, আমরা তো আমাদের জায়গায় কাজ করছি। এখন রাষ্ট্রর যখন প্রয়োজন পড়ছে যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোকে উচ্চশিক্ষা নিয়ে যাচ্ছে, আর একটু আগে যে আলোচনায় ছিলেন আপনারা, ধাপগুলো মানে ওভারল্যাপ করছে। হঠাৎ করে উচ্চশিক্ষায় যুক্ত হয়ে এই মাঝখানের পথটা সে কিভাবে পাড়ি দিবে, এই জায়গাটা রাষ্ট্র হয়তো মেলাতে পারেনি এতদিন পর্যন্ত। এখন এটা রাষ্ট্রের ভাবনা, সব মানুষকে রাষ্ট্র কিভাবে একটা জায়গায় নিয়ে যাবে, এটা পরিকল্পনা রাষ্ট্রের থাকতে হবে। এটা কি, এটা বিষয়টা কি দেখেন,
কর্মসংস্থানও তো তৈরি হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ, আমাদের অনেক বেকার সমস্যা কিন্তু এখান থেকে যেতে পারে। আপনি যখন এটা সিলেবাসে অন্তর্ভুক্ত করবেন হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিছু সংখ্যক লোকের চাকরির ব্যবস্থা হবে, মানে কাজের হ্যাঁ, সংস্থান তৈরি হবে, হবে। পেশা হিসেবে হ্যাঁ, দেশে এবং করতে পারবে এটা। ওকে দেখে এই আমাদের এর আগে টিভি আড্ডায় একটা হ্যাঁ বিরুদ্ধা একটা কথা বলছিলেন, নাকি প্রশ্ন করা হয়েছিল যে খেলাধুলা কেন নেই। হুম, আগে ক্লাব কালচার ছিল, হুম, ক্লাব কালচার বন্ধ হয়ে যায় কিন্তু খেলাধুলা শেষ হয়ে গেছে, মাঠ কি, তাই না? আগে একটা ক্লাবে একটা লোক যখন খেলতে যেত তার মান্থলি একটা স্যালারির ব্যবস্থা ছিল, কিন্তু সেই ক্লাব বন্ধ হয়ে যাওয়ার কারণে এই খেলাধুলা কিন্তু শেষ হয়ে গেছে। মানে রাষ্ট্র যদি চিন্তা করে এটা একটা উপার্জনের মাধ্যম হবে দেশে, তাহলে এই মাধ্যমে যারা কাজ করছে রুট লেভেলে, ওরা কিন্তু ধাপে ধাপে এটাকে পেশা হিসেবে নিবে এবং পরবর্তী প্রজন্ম এটাকে চিন্তাই করবে যে এটাও একটা পেশা হতে পারে। পেশা হতে পারে। আরেকটা ব্যাপার কি, রাষ্ট্র তো টাকা ইনকাম করতে পারে, রাষ্ট্র তো বৈদেশিক মুদ্রা এটা রপ্তানি যোগ্য একটা রেভিনিউ আনতে পারে না। পৃথিবীর যত উন্নত জাতি আছে সবাই কিন্তু সেই জায়গায় যাবার চেষ্টা করছে। একটা জনগোষ্ঠীকে আপনি কতগুলো মাধ্যমে টিকিয়ে রাখবেন, তাদের থেকে আপনি বেনিফিট দিবেন, রাইট, এটা রাষ্ট্রের লাভ। রাষ্ট্র পেশাদারিত্বে এটা বাদে আরো একটা মজার ব্যাপার আছে, আমরা যদি বিসমিল্লাহ লেখার কথা ধরি, যে পৃথিবীর তাবৎ মানুষকে গান শিখিয়ে দাও, তারা আর কখনো যুদ্ধ করবে না, তারা যুদ্ধ করবে না। আমাদের তো শুধু পেশাদারিত্বের জায়গায় শুধু টাকা আসবে না, আমাদের তো মননশীল তৈরি হবে, আমাদের মানবিক মানুষ তৈরি হবে, যেটা এখন আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় এই ব্যাপারটা। ঠিক আছে, আমাদের আমি করব এটা রিজনটা তৈরি করতে হবে এবং আমাকে স্বচ্ছ একটা রাস্তার সামনে থাকতে হবে, এই কারণে আমি এটা করছি। মানে শিল্প সামাজিক সুস্থ ভাবে চলার যে ওয়েটা, এটা সংগীতের মাধ্যমে কিছুটা সম্ভব, মানুষকে সুন্দর করা। শিল্প মাধ্যমটাই হচ্ছে সুন্দরের প্রকাশ। একটা মানুষ যে সুন্দর সেটা প্রকাশ করার একটাই মাধ্যম শিল্প। এখন সেই চর্চার মধ্যে যে শিশুরা বড় হবে, সেই শিশুর মানবিক শিশু হিসেবে তৈরি হবে। উৎপলদা, আপনি এই যে শিশুদেরকে নিয়ে এই যে অনেক ছোট বাচ্চাদেরকে আপনি নিয়ে কাজ করেন আমি জানি, সেই জায়গায় অভিভাবকরা বাচ্চাদের গান শেখায় যখন, তখন তারা কি এই জন্যই কি শুধু শেখায় যে আমার বাচ্চাটার আমি একটু কদিন ভালো লাগে তাই একটু গানটা শেখাবো? তার মধ্যে কেউ কি ভাবে যে আমার বাচ্চাটা একসময় একজন বড় মানের আর্টিস্ট হবে, যার গান দেশে বিদেশে পৃথিবীর মানুষজন শুনবে? এরকম কি মানসিকতা মানুষের ভিতরে আছে কিনা? মানুষের ভিতর আছে বিধায় শিখায়, কিন্তু পরবর্তীতে যে জিনিসটা, যে একটা ওই বললাম না যে কিছু তো যে থেমে যেতে হয় এই জন্য যে দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশ বা এইটা আসলে ওই আরেকটা বিষয় যে আসছে যে আমাদের একটা সাংস্কৃতিক কর্মী যদি সেইভাবে সাংস্কৃতিক চর্চা নিয়ে লালন করে, সে কিন্তু বিপথে যাবে না। আজকের এই যে বিভিন্ন মানুষ বিপথে যায়, বিভিন্ন নেশা বা অন্য আদার্স যে সাইটগুলো রয়েছে, একটা সাংস্কৃতিক কর্মী কোনোদিন, হ্যাঁ, যার হাতে একটা বাঁশি বা একটা যন্ত্র থাকবে, তার হাতে কোনো অস্ত্র তুলে নিতে পারে না। এমন একটা সাংস্কৃতিক মন মানসিকতা, ধ্যান ধারণা এমন তার ভিতর তৈরি হয়ে যায়। তা তাদেরও ওর নেশাটা হচ্ছে সঙ্গীত চর্চা বা সংস্কৃতি চর্চা, এই নেশাটা ধরায় দিতে পারলে তাহলে মানুষ হবে। আর আমাদের অভিভাবকের জিনিসটা কিছু তো যে থেমে যায়, যে এখন আর গান শিখে কি হবে, পড়াশোনা এত চাপ, এই যে চাপটা যখন সৃষ্টি হয়, তখন প্রথমেই বাদ হয় তার সংস্কৃতি। সে গান করুক, নাচ করুক, আবৃত্তি, এই আবৃত্তি এমন একটা মাধ্যম যে এখানে তার বাচ্চা উচ্চারণ শিখতেছে, তার কথা বলার সুন্দরভাবে কথা বলতে পারছে। এই যে শিক্ষাটা, যে দেশের যত সংস্কৃতি উন্নত সেই দেশ কিন্তু তত উন্নত, কিন্তু আমরা ওইভাবে করতে পারি না। কথাটা বলে ফেলছে, সুন্দর কথাটা যেটা শুরু করেছিল আমাদের উজ্জ্বল ঘোষ। আমি আসলে একটু লোভ সামলাতে পারছি না, যে জাতির কথা আছে, যে জাতি সেই জাতি তত উন্নত, যে জাতির সংস্কৃতি যত উন্নত। তার মানে কথাটা আসছে যে সংস্কৃতি অবশ্যই জাতির থাকতে হবে, থাকে, কিন্তু সেটাকে একটা ডেভেলপ পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেটাকে সবার মধ্যে বিস্তার করে দেওয়া, সুস্থ মননশীলতা বা একটা সময় তার মধ্যে এনগেজ থাকা, নিজেকে জড়িয়ে রাখা, আস্তে আস্তে একটা সুন্দরের চর্চা,
যেটা শুধু সংস্কৃতির মধ্যে দিয়েই সম্ভব। অনেক কিছুতেই সম্ভব, কিন্তু এই সংস্কৃতিটা মানুষকে দ্রুত অ্যাট্রাক্ট করে। আমরা মনে হয় এই জায়গাটায় আমরা আমাদের কমতি আছে, যে আমরা এই জায়গাটা যেতে পারছি না। যেটা উজ্জ্বলদা বলেছিল, যে একটা সুন্দর উপস্থাপনা যেটা আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, যে হ্যাঁ আমি ওরকম হব, যেটা আমরা এখন বাইরের একটা কিছু দেখে আমি ওরকম ভাবি, কল্পনা করি আমি তো এরকম হতে পারতাম। আমাদের সেটা নেই, সেই অবস্থা, সেই মার্গীয় জায়গাটা নেই। আমাদের ওইখানটা আসতে হবে। সেখানে যেমন দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে, সামাজিক একটা দায়বদ্ধতা আছে, যারা প্রশিক্ষণ করছে তাদের আছে। এবং আমার মনে হয় যে সামগ্রিক এই চর্চাটা নিয়ে যদি এখন আমরা ভাবি, এলোমেলো ভাবে যেটা হচ্ছে, এবং ধারাবাহিকতা যেটা বললো যে পরম্পরা এটা তৈরি হবে, ছিল এক সময় কিন্তু কেটে গেছে। এখন এই ছাড়া যার তাগিদ থেকে ভালো লাগে থেকে করছে। আমার মনে হয় যে এই জায়গাটায় আমরা আসতে পারি। আজকে একটা চমৎকার আলোচনা হচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে আপনার যে আমাদেরকে আপনি ডেকে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসছেন, আমি অবশ্যই আপনাকে অনেকটা ধন্যবাদের অংশীদার করব, এবং যারা এসেছেন তাদেরকেও করব, এবং আমি নিজেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা বিষয়ে একটু দৃষ্টিপাত করতে চাই, কারণ এক একটা অনুষ্ঠানে তো একটা মেসেজ থাকা প্রয়োজন। যারা দেখছে তাদেরকে তো একটা মেসেজ যাওয়ার প্রয়োজন। মানে আমি আজকের আলোচনাটা এরকমই বলতে চাই যে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই এরকমই যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে যদি পড়াশোনা চাকরির উদ্দেশ্যে করান, তাও সেখানে 25 বছর সময় লাগে। প্লে নার্সারি থেকে পড়াতে একটা পর্যায়ে যায়, সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই করেন না কেন সেখানে 25-30 বছর সময় লাগে। সঙ্গীত একটি কঠিন সাবজেক্ট, সেখানেও সুন্দর গুরু দেখে সুন্দর সিস্টেমের ভিতর দিয়ে 25 বছরেরই একটা টার্গেট রাখতে হয়। তাহলে 25 বছর টার্গেট রাখার পরে যদি ফেইল হন আপনারা, তাহলে মনে করবেন যে মাধ্যমটা আসলে ভালো নয়। কিন্তু যদি মনে করেন যে এই 25 বছর সাধনার ভিতর দিয়ে, তাহলে আপনাদেরকে অন্য কারোর গান সার্চ দিয়ে দেখা লাগবে না, আপনার বাচ্চার গান অন্য কেউ সার্চ দিয়ে দেখবে। আমি এটা বিশ্বাস করি। আমরা যে মাঝপথে সে থেমে যাই, 2 বছর 4 বছর 3 বছর 5 বছর, বিষয়টা এরকম নয়। পড়াশোনার পাশাপাশি এই বিষয়টাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং এই বিষয়ের সাথে আপনাকে থাকতে হবে। উজ্জ্বলদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এই আলোচনা ধারাবাহিক চলবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই আলোচনাটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি চলবে। এটি কেটিভির একটি নতুন অনুষ্ঠান। আমি একটা বিষয় একটু বলতে চাই যে আমরা খুলনায় বসে এই ভাবনাটা ভাবছি, হ্যাঁ, আমাদের ছোট্ট একটা মিডিয়া, সেখানে বসে আমরা এই চর্চাটা কিভাবে আমার দেশের এই কাজটিকে হাইটে পৌঁছে দেওয়া যায়। তো সারা বাংলাদেশের মানুষ যদি এরকম ভাবে, তাহলে আমার কাছে মনে হয় যে এর একটা রেজাল্ট আসবেই। আরেকটা ব্যাপার, রাষ্ট্রের কাছে আমাদের একটা বিষয় যে আপনি বিসিএস এর জন্য ছেলে মেয়ে তৈরি করেন, কোনো অসুবিধা নেই। আপনি অন্যান্য বিষয়ের জন্য অনেক কিছু করেন, কিন্তু আপনার দেশের, আপনার রাষ্ট্রের পরিচয় হচ্ছে আপনার সংস্কৃতি। পৃথিবীর আপনি যেখানেই যাবেন না কেন, আপনাকে চিনতে গেলে আপনি কিন্তু আপনার সার্টিফিকেট দিয়ে চিনাতে পারবেন না, আপনার গান দিয়ে আপনি চিনাতে পারবেন, আপনার সঙ্গীত, আপনার নৃত্যকলা, আপনার চিত্রকলা, আপনার এই কালচারাল অ্যাক্টিভিটিস দিয়ে আপনার জাতির পরিচয়টাকে, আপনার পেছনে জাতীয় পতাকা উঠবে। আপনি যখন ক্রীড়া ব্যক্তিত্ব হবেন, আপনার পেছনে জাতীয় পতাকা উঠবে। হ্যাঁ, আপনি যখন গোল্ড মেডেল পাবেন, তখন আপনার পেছনে বা জাতীয় পতাকা উঠবে। আপনার একটা টিম, সাংস্কৃতিক দল, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন গিয়েছি, আমাদের গর্বে বুক ভরে গেছে যখন বাংলাদেশ নামটা উচ্চারণ করে, বাংলাদেশের পতাকা উঠে, এবং আমরা কিন্তু সেই জায়গায় অসাধারণ দর্শকের পাই, সাড়া পাই। কারণ কি, বাংলাদেশের সংস্কৃতি, লোক সংস্কৃতি এত রিচ, এটা ভাবনাই মানুষ এতটা গ্রহণ করে। যাই হোক, রাষ্ট্রকে আমরা একটা দাবি রাষ্ট্রের কাছে এই আজকের এই অনুষ্ঠানের থেকে, যে আপনারা একটু এই বিষয়টাকে প্রফেশনালিজমের দিকে কিভাবে নেওয়া যায় এটাকে ভাববেন, কারণ এটার কর্মসংস্থান তৈরি করা সম্ভব, বেকারত্বের অনেকখানি জায়গা আমাদের দূর হয়ে যাবে। তো এই হাউজে আসলে আজকে আমরা অনেক কথা বলার ইচ্ছা ছিল, আপনাদের বোধহয় অনেক কথা মনের মধ্যে থেকেই গেছে। আমরা আরেকটা পর্বে সেটা আলোচনা করব, আসলে কিছু করার নেই। বাবলু ভাই, আপনি একটা সুন্দর একটা বাঁশির সুর আমাদের শোনাতে বিদায় নেবেন। দর্শক, কেটিভির এই আয়োজনের সঙ্গে আপনাদের থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটি ধারাবাহিক ভাবে চলবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
অল্প একটু শুনি আমরা just। প্রস্তুতি নাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামান্য দেখা যাচ্ছে। আমরা পরবর্তী একটা অনুষ্ঠানে পূর্ণাঙ্গ একটি আয়োজনই হবে আপনার বাসী নিয়ে। ওকে, ঠিক আছে। আসলে এই বিষয়ে কি যে আমরা আরো সামনে এই 6 জনই হয়তো আমরা আবার বসবো, একবার এরকম একবার দুবার বসবো।